স্যার কেমন আছেন? এই তো আছি কোন রকম। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কোথায় আছো? বাসায় গেছো নাকি ঢাকায় আছো? হুম। 99%ই বাসায় চলে গেছে। আহ, দেখা যায় না? স্লাইড দেখা যায়? জি স্যার। হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে। পড়াশোনা হয় নাকি? বাসায় গিয়ে তো স্যার, পড়াশোনা হয়। এই ম্যাথটাতে একটু না প্রবলেম ছিল, স্যার, 3 নাম্বার ম্যাথে। এটা বলো। এটা আরেকবার দেখাই, হ্যাঁ? কোথায় প্রবলেম ছিল বলো তো? স্যার, ওই যে 3 নাম্বার লাইন স্যার এই থেকে। যে লাস্ট লাস্ট লাইনটা স্যার, এই যে 10⁻n - 2x sec square x dx, এখান থেকে যে স্যার নিচের পার্টটা ইন্টিগ্রেশন করে আসছে স্যার, আচ্ছা, এই ঠিক জায়গাটা আছে, বুঝে আবার নেই। আবার বলি, ঠিক আছে, এটা আবার বলি, হ্যাঁ? তোমরা সবাই জয়েন করছো কিনা? সবাই তো জয়েন করো না এখনো। না স্যার, একটু আচ্ছা, পরে শুরু তোমরা করলে ভালো হয়। তোমরা মিউট করো, আমি এটা আবার আলোচনা করি প্রথম থেকে, হ্যাঁ? হ্যাঁ স্যার। দেখি কতটুকু বোঝা যায়, তোমরা বোঝো কিনা। আমাদের দেখো বলছে যে রিডাকশন ফর্মুলা, অর্থাৎ tan⁴n(x) এর রিডাকশন ফর্মুলা আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ জেনারেল একটা ফর্মুলা যদি আমরা দাঁড় করাতে পারি, সেখান থেকে যে কোনো ভ্যালু এন এর যে কোনো ভ্যালুর জন্য আমরা মান বের করতে পারবো, ঠিক আছে? সেটা লিমিট অবশ্যই 0 থেকে পাই বাই 4 হতে হবে। ঠিক আছে, আমরা একটা জেনারেল ফর্মুলার রিডাকশন যে ল, সেটা আমরা জানতে চাচ্ছি 0 থেকে π/4 tan⁴n(x)। তাহলে আমরা ধরে নিব, যেহেতু এটা tan⁴n(x), একটা এন এর মান অজানা, তাই না? আননোন কত আমরা জানি না, এই জন্য এই ইন্টিগ্রালকে আমরা ধরে নিব আইএন। যেহেতু এন আছে এখানে, tan এর উপর এন, সুতরাং ধরে নিলাম আইএন। আইএন হচ্ছে 0 থেকে π/4 tan⁴n(x)dx। যে এরকম রিডাকশন ফর্মুলা থাকলে আমরা একটাকে স্কোয়ার আকারে লিখবো, আর বাকি যা থাকে পাওয়ার হিসাবে সেটা লিখবো। যেহেতু tan⁴n(x) কে তুমি যদি একটা স্কোয়ার আকারে লেখো, tan²x, তাহলে এন থেকে দুইটা পাওয়ার চলে গেল, আর কয়টা পাওয়ার থাকবে? n-2, সেটা লেখা হয়েছে n-2x, আর হচ্ছে tan²x। এখন tan²x এর ফর্মুলা আমরা জানি যে sec² x মাইনাস tan² x সমান 1। সেখান থেকে আমরা sec² x সমান 1 প্লাস tan² x লিখতে পারি। তার মানে tan² x সমান লেখা যায় sec² x মাইনাস 1। ঠিক আছে, sec² x মাইনাস tan² x সমান 1, সেখান থেকে আমরা লিখতে পারি sec² x মাইনাস 1 মানে tan²x। এখন কি, এখন মাল্টিপ্লাই করে দাও এই tan⁴n - 2x এর সাথে sec² x একবার মাল্টিপ্লাই করো, মাইনাস এই 1 এর সাথে একবার মাল্টিপ্লাই করো। তাহলে কত হয়? tan⁴n - 2x sec² x dx মাইনাস 0 থেকে π/4 tan⁴n - 2x এর সাথে 1 গুণ করলে এটাই থাকে। এখন এখানে দেখো, এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এখন যদি আমরা tan x কে কি জেড ধরি, তাহলে কি পাওয়া যায় বলো তো? tan x কে যদি আমরা জেড ধরি এই পার্টে, তাহলে হবে কি? tan x ইকুয়াল জেড হলে sec² x dx সমান dz হবে, তাই না? তাই হবে না? হ্যাঁ স্যার, ওইটা তো তাই হবে। তাহলে ধরা হচ্ছে tan x সমান জেড। আমরা একটু লিখি, একটু লেখা যায় এখানে। tan x ইকুয়ালস আমরা ধরে নিলাম জেড। তাহলে সেখান থেকে লেখা যাবে sec²x, তাই না? এটাকে যদি ডিফারেন্সিয়েট করো কত হয়? sec²x dx সমান কত লেখা যাবে? dz। ঠিক আছে, এবার বসিয়ে দাও। এবার sec² x dx মানে dz, আর tan, এখানে tan এর উপর যদি জেড দাও, z⁴n - 2x dx। এবার লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? যখন এক্স এর লিমিট শূন্য বসাবে, তখন জেড এর লিমিট কত? tan 0 মানে শূন্য, আর যখন 0 বসাবে, π/4 বসাবে, তখন কত হবে? 1, তাই না? তাহলে 0 থেকে 1 চলে আসবে। সেটাই করো তোমরা, এইভাবে না করে আর এইভাবে করলে হয় একই কথা। দেখো, আমি যদি ওইভাবে করি, তাহলে এটা কি লেখা যায়?
এখান থেকে লেখা যাবে কত লেখা যাবে বলো তো? 0 থেকে কত 1, তাই না? জেড টু দা পাওয়ার, এখানে লেখা যাবে জেড টু দা পাওয়ার n-2, আর লেখা যাবে হচ্ছে ডিজেড। লেখা যায় না এটা? বুঝছো? আর এই পার্ট যা আছে তাই থাকে, এটা আমরা কিছুই করবো না। এটা হচ্ছে 0 থেকে, স্যার লিমিট কেন চেঞ্জ হলো? কেন ভেরিয়েবল চেঞ্জ করলে লিমিট চেঞ্জ হবে না? তোমার এক্স কে তুমি কনভার্ট করতেছো জেড এ, তাহলে তো লিমিটও চেঞ্জ হয়ে যাবে। দেখো এক্স এর ভ্যালু প্রথমে শূন্য বসাতে হবে, এটা তো এক্স এর লিমিট ছিল। তাহলে এক্স এর ভ্যালু যদি শূন্য বসাও, তাহলে tan 0 ডিগ্রি মান কত? 0। এবার এক্স এর ভ্যালু কত বসাবা? π/4, তাহলে tan π/4 মানে কত? হুম, বলো। ওয়ান। 1, ওয়ান। তাহলে আপার লিমিট হয়ে যাবে 1। বুঝছো? তাই হবে না? স্যার একটু একটা জিনিস বুঝাতে পারবেন স্যার? বলো। একটু আবার বুঝালে বেটার হয়। ওই যে নর্মাল নিয়মে স্যার এখানে করছেন যে 10x টু দি উপরে n-2 + 1। এটা এটা কিভাবে করছে আমি বলি। এটা করছে দেখো, এটা তো ওই রকমই ভাবে করছে যে tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x dx হয়, তাই না? তাহলে তোমার এইটা পুরোটা ধরছে dx, আর এটা হচ্ছে x। x কে ডিফারেন্সিয়েট করলে dx হচ্ছে, তাহলে সেটা লেখছে x টু দা পাওয়ার, যে পাওয়ার আছে n-2, সেটার সাথে এক যোগ হবে যেহেতু ইন্টিগ্রেশন, আর নিচে পাওয়ারটা হবে। তোমরা কি জানো? ফর্মুলাটা জানো হচ্ছে x n dx, এটা জানো না? এটা ফর্মুলা কি জানো বলো তো? x টু দা পাওয়ার n+1, আর নিচে হচ্ছে n+, ঠিক আছে? এখন এই কখন এই ফর্মুলা হয়? যখন এক্স কে ডিফারেন্সিয়েট করে ডিএক্স হয়, তখন তো তুমি এই ফর্মুলাটা বসাইতে পারছো, তাই না? এটাও তাই, যে tan টু দা পাওয়ার n-2 এক্স কে এক্স পুরোটাকে এক্স ধরছে, x টু দা পাওয়ার n-2 আর sec স্কয়ার এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স ডিএক্স হয়। এই জন্য লিখছে যে এটাই তোমার n-2। তুমি এত চিন্তা করা লাগবে না, তুমি যে এন জেড ধরে করো তাহলে তো সুবিধা হয়। তাহলে কত হবে? জেড টু দা পাওয়ার n-2 ফর্মুলা কি? জেড টু দা পাওয়ার, মানে স্যার পুরো 10x কে আমরা জেড ধরবো? হ্যাঁ tan x কে জেড ধরো, tan x কে জেড ধরলে sec স্কয়ার এক্স ডিএক্স সমান ডিজেড পাওয়া যাবে। আর লিমিট চেঞ্জ হবে কত? 0 থেকে 1। তাহলে এই ফর্মুলা কত হবে? জেড টু দ্য পাওয়ার n-2 ডিজেড এর ফর্মুলা হবে জেড টু দ্য পাওয়ার n-2 প্লাস কত? আচ্ছা আমি হচ্ছে ইয়েতে লিখি, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে বলো তো? জেড টু দ্য পাওয়ার কত হবে? n-2 প্লাস 1, এটা হবে না? এটা ধরো পাওয়ার হিসাবে লিখলেন, বাই কত হবে নিচে হবে? n-2 প্লাস n-2 প্লাস, Recording তাই in হয় কিনা? progress. জেড টু দ্য পাওয়ার n-2 কে ইন্টিগ্রেশন করলে এটা হয় না? জেড টু দ্য পাওয়ার n-2 প্লাস 1 বাই ডিভাইডেড বাই n-2 প্লাস 1, এটাই তো হয়। জি স্যার। সেটা ভাগ আকারে লিখি, তোমাদের মনে সমস্যা আছে এভাবে লিখি। জেড টু দ্য পাওয়ার n-2 প্লাস 1, আর নিচে হবে হচ্ছে n-2 প্লাস। এবার লিমিট বসাতে হবে, লিমিট বসিয়ে দাও। এখানে আসবে হচ্ছে 0 থেকে কত, আর মাইনাস পরের অংশ যা আছে তাই, tan টু দ্য পাওয়ার n-2 x dx, ঠিক আছে? 0 থেকে π/4,
এটা যা আছে তাই, এটা আমরা চেঞ্জ করছি না, এটা যা আছে তাই, যে 10⁻n - 2 x dx। এই পাশে বুঝছো কিনা সেটা। এবার এবার লিমিটের ভ্যালু বসো, লিমিটের ভ্যালু আসলে কত আসবে বলো তো? যেটার ভ্যালু যদি এক বসাও তাহলে ওই একের উপর যাই পাওয়ার থাকে সেটা একই হয়, তাই না? আর নিচে কত হবে? n - 2 + 1 মানে n - 1। আর জিরো বসালে, যেটা ভ্যালু জিরো বসালে শূন্য, শূন্যকে যাই দ্বারা ভাগ করে শূন্যই থাকবে, এই জন্য হয়েছে এটা 1/n - 1। এই দেখো 1/n-1। আর এই পাশে যা আছে তাই, 0 থেকে π/4 10⁻n - 2 x dx। এখন আমরা n ধরছি কাকে, দেখো তো n ধরছি হচ্ছে 0 থেকে π/4 10⁻n x dx। তাহলে n এর জায়গায় যদি n-2 থাকে, এই যে n-2 আছে, n-2 আছে, তাহলে n-2 কে আমরা ধরবো i(n-2)। এটা একটা ইন্টিগ্রেশন যেটাকে আমরা ধরে নিলাম i(n-2)। বুঝছো এই পর্যন্ত? বুঝছো কিনা বলো। স্যার ওই যে in-2টা এটা একটু আবার বুঝিয়ে এই দেবেন। দেখো in কি ধরছি বলো তো? in মানে হচ্ছে 10⁻n x dx। ঠিক আছে? যখন 10 এর পর nx, তখন আমরা সেই ইন্টিগ্রালকে ধরছি in। তাহলে এখানে যদি n-2 হয় বা n-3 হয় বা n-5 হয়, তাহলে আমরা এখানে চেঞ্জ করব। ঠিক আছে? in-2 স্যার হলে বুঝতে পারছি লিখবো স্যার। i(n-2), n-3 হলে লিখবো n-3, n-4 হলে লিখবো n-4। তাহলে এখানে দেখো, এখানে আছে 10⁻n - 2 x dx, সেখান থেকে লেখা যায় -i(n-2). হয় আর তুমি এখানে লিখে দিও n-2 ইকুয়ালস 0 থেকে π/4 10⁻n - 2 x dx। যখন রিডাকশন ফর্মুলা করবে তখন এই যে উপরের পাওয়ার দেখে আমরা লিখবো i অফ কত। হুম, আরো আসবে এগুলো নিচে। বুঝতে পারছো? তাহলে in এত আসলো। in ইকুয়ালস, আমরা তো পুরোটাকে ধরে নিয়েছিলাম in, সেটাকে দুইটা ভাগে ভাগ করছি, দুইটা ভাগে স্প্লিট করে আমরা পেয়ে গেছি হচ্ছে in ইকুয়ালস 1/n-1 মাইনাস i(n-2). এখন এই i(n-2) কে যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি লেখা যায়? in প্লাস i(n-2) ইকুয়ালস 1/n-1। এটা আমাদের ফর্মুলা। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা কি করব? এই n কে রিপ্লেস করব হচ্ছে n+1, অর্থাৎ যেখানে যেখানে n আছে সেটাকে আমরা n+1 করে দিব। তাহলে কি ঘটনা ঘটবে? এখান থেকে দেখো, এখান থেকে আসবে হচ্ছে n এর জায়গায় বসিয়ে দিব কত? n+1। দেখো i(n) এর জায়গায় বসিয়ে দিলাম n+1, প্লাস এই n এর জায়গায় বসিয়ে দিব n+1, তাহলে কত হবে? n+1 - 2, তার মানে হয়ে যাবে n-1। এখানে কত আছে? n-1, এখানে n এর জায়গায় বসাবো n+1, তাহলে কত হবে? n+1 - 1, -1 + 1 কেটে গিয়ে 1/n থাকবে। ঠিক আছে? আমরা এই যে 1 নম্বর ইকুয়েশন পাইছি, এই 1 নম্বর ইকুয়েশন এখন n এর অড ভ্যালু গুলো বসাবো। তাহলে আমরা, আমাদের দরকার কি দেখো, আমাদের দরকার হচ্ছে 10⁻8x, মানে জোড়, n এর মান যখন জোড় তখন দরকার, তাই না? 10⁻8x মানে কত? এটা হচ্ছে i(8). যদি n 10⁻nx dx যদি in হয়, তাহলে 8 থাকলে কি হবে? i(8) না, তোমাকে বের করতে হবে i8 এর ভ্যালু। ঠিক আছে? সেটাই। এই জন্য আমরা কি করছি, n এর বিজোড় ভ্যালু বসাইছি। দেখো প্রথমে n এর ভ্যালু বসাবো 7, তারপরে 5, তারপরে 3, 1, অথবা এইভাবে যাওয়া যায় 1, 3, 5, 7। যেহেতু আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে 8, আমরা 7 পর্যন্ত দিলে এই দেখো 7 আর 1 8 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার প্রথমে বসা যাও 10 এর ভ্যালু, 1 নম্বর ইকুয়েশনে 7 বসাও। 7 বসালে কত হয়? i(8), 7 + 1 8, প্লাস i(7 - 1 মানে i(6) সমান কত হবে? 1/7। n এর ভ্যালু আমরা 6 বসাইছি, 7 বসাইছি, তাহলে 1/7। এখান থেকে i8 কত আসে? দেখো i8 আসবে হচ্ছে, i8 ইকুয়ালস কি লেখা যায়? 1/7 মাইনাস i(6). তাহলে i(6) আমাদের অজানা, i(6) আমরা জানি না, এটা একটা অজানা রাশি। এবার কি করবো? n এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে 5 বসাবো। দেখো 5 বসালে কত হবে? 5 আর 1 6, i(6). 1 নম্বরে আমরা n এর ভ্যালু 5 বসাবো, প্লাস কত আসবে? 5 - 1 i(4). i(4) সমান কত হবে? 1/5। n এর মান আমরা 5 বসাই, তাহলে i(6) কত আসবে? i(6) পাওয়া যাবে 1/5 মাইনাস i4। এখানে আমরা দেখো i6 টা জানবো এখান থেকে, i6, কিন্তু এখানে আবার i6 জানতে গিয়ে দেখলাম আমরা i4 ও জানা, তাহলে i4 এর ভ্যালু বের করতে হবে। i4 কিভাবে পাওয়া যাবে? n এর ভ্যালু যদি 3 বসাও 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আসবে i(3 + 1 মানে i4, প্লাস
আই এর মান 3 বসালে 3 - 1 মানে 2 i2, i4 প্লাস i2 মানে জোড়া আকারে আসবে, ঠিক আছে, জোড়গুলো। সেটা কত হবে? i1/n 1/3। সেখান থেকে i4 কত পাওয়া যাবে? 1/3 মাইনাস i2, দেখো i2। কিন্তু i4 আমরাও জানা, তাই না? i4 বের করতে গেলে আবার দরকার তোমার i2, ঠিক আছে, i2 দরকার। এবার আসো, এবার n এর ভ্যালু যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে 1 বসাই তাহলে কত হবে? i 1 + 1 মানে i(2), 1 থেকে 1 বিয়োগ করলে 0, i(0) মানে 1/n এর ভ্যালু 1, 1/1। সেখান থেকে i2 পাবো আমরা, i2 সমান কত? 1 মাইনাস i0। দেখো i2 পেতে গিয়ে আমাদের দরকার হবে i0, আমরা i0 জানি না, কিন্তু i0 এর ভ্যালু খুব সহজেই বের করা যাবে, ঠিক আছে। কারণ i0 যদি আমরা পাই তাহলে i2 পেয়ে যাবো। i0 যদি বের করতে পারি আমরা প্রবলেম থেকে, তাহলে i2 পেয়ে যাবো। i2 পাইলে i4 পাবো, i4 পাইলে i6 পাবো, i6 পাইলে আমাদের i8 টা জানা হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে i(8) কত। দেখো কোশ্চেনে বলা হয়েছে 10⁸ 8x, এটা মানে হচ্ছে i(8), এটাই আমাদের দরকার। তাহলে আমরা যদি i(0) এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সবগুলোই পেয়ে যাবো। দেখো এই জন্য আমরা এইভাবে সাজাইছি, i(0) পাইলে আমরা i2 পাবো, i2 যদি বসিয়ে দিই i4 পাবো, i4 এর যদি ভ্যালু বসিয়ে দিই i6 পাবো, i6 এর ভ্যালু বসিয়ে দিলে i8 পাওয়া যাবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে i(0), i(0), যেটা হচ্ছে n এর মান 0 বসালে পাওয়া যাবে। তাহলে in তো আমরা জানি, ধরে নিছিলাম যে in হচ্ছে 0 থেকে π/4 10⁻n(x) dx। তাহলে i0 মানে কি? n এর মান 0 বসাও, তাহলে পাওয়া যাবে 0 থেকে 4 10⁻0(x) dx। সেটা লেখা, 10⁻0(x) dx। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে তার ভ্যালু হচ্ছে 1, তাহলে শুধু থাকবে dx। dx কে খুব সহজে ইন্টিগ্রেশন করা যাবে, dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, তার লিমিট বসিয়ে দাও। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/4। তাহলে আপার লিমিট ফার্স্টে বসাও, π/4 - 0, তার মানে আমরা পেয়ে গেছি i4 এর i(0) এর ভ্যালুটা পেয়ে গেছি, i0 মানে π/4, ঠিক আছে, i(0) মানে π/4। এবার আমাদের জানতে হবে কি বলতো, i0 যখন পাইছো তখন তুমি i2 বের করতে পারবে, i2 পাওয়া যাবে, তাই না? i2 তাহলে কত হবে? i0 পাইছো π/4, তাহলে i2 কত হবে বলো? 1 - 5/4। হ্যাঁ, 1 - π/4। তাহলে 1 - π/4 যদি হিসাব করো কত আসবে i2? 1 - π/4 মানে 4 - π, তাই না? সেখান থেকে i2 পাওয়া যাবে, i2 যদি পাই সেটা বসিয়ে দিলে i4 পাবো, i4 এর ভ্যালু আবার পাওয়া যাবে, সেখান থেকে i4 যদি বসিয়ে দিলে i6 পাবো, i6 বসিয়ে দিলে i8 পাবো। এটা করা হয়েছে নিশ্চিত। তাহলে আমাদের দরকার হচ্ছে i(8). i(8) সমান 0 থেকে π/4 10⁸8x dx। কিন্তু i8 পেতে গেলে আমাদের দরকার কি? দেখো এখানে আছে 1/7 মাইনাস i6 দরকার, কিন্তু আমরা i6 কে সরাসরি বের করতে পারবো না। এই জন্য i6 আবার কিভাবে পাবো? i6 সমান 1/5 মাইনাস i4, সেটা বসাইছিলাম। i6 সমান 1/5 মাইনাস i4। কিন্তু এখানে আবার কি দেখা গেল, আমাদের i4 ও অজানা, i4 ও আমরা জানি না। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 1/7 মাইনাস 1/5 মাইনাস মাইনাস প্লাস i4, কিন্তু i4 সমান আবার কি জানি আমরা? দেখো i4 জানি হচ্ছে 1/3 মাইনাস i2, সেটা বসিয়ে দাও, যে 1/3 মাইনাস i2। কিন্তু i2 তো অজানা, i2 আমরা জানি না, কিন্তু i2 না জানলেও আমরা i0 জানি, এই জন্য i2 সমান 1 মাইনাস i0, i0 1 মাইনাস i0 বসিয়ে দাও। এবার i0 ভ্যালু জানি, i0 ভ্যালুটা বসিয়ে দাও π/4 -1, আর এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 29/105। অর্থাৎ পুরোটার ভ্যালু যদি ক্যালকুলেশন করি এরকম আসবে, π/4 -76/105। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা? জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পেরেছি। জাস্ট আমরা যদি এরকম টেনের অর্ডারে থাকে, তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে একটা রিডাকশন ফর্মুলায় নিয়ে আসা যায় কিনা, in এ। হুম, সেখানে আমরা ভ্যালু যদি বসিয়ে দেই বিভিন্ন অজানা ভ্যালু পাবো, কিন্তু আমরা দেখা গেল একের পরে এক যদি রিভার্স অর্ডারে ভ্যালু বসাই 7 5 3 1, আমাদের i0 চলে আসে, আমরা i0 খুব সহজেই বের করতে পারি, i0 বা i0 যেটাই বলো। সেখান থেকে i0 পেলে i2 পাবো, i2 পাইলে i4 পাওয়া যাবে, i4 পাইলে 6 পাওয়া যাবে, 6 পাইলে 8 পাবো। সেখান থেকে আমরা বের করছি। তো লেখো, এটা এত কঠিন কিছু না, জাস্ট লিখতে হবে এক দুবার। এরকম একটা প্রবলেম আছে, দেখো সাইন এর রিডাকশন ফর্মুলা, ঠিক আছে, যে অবটেইন দ্য রিডাকশন ফর্মুলা ফর 0 থেকে π/2 sin to the power nx dx।
তাহলে এটা এখানে প্রথমে আগে রিডাকশন ফর্মুলা নিয়ে আসতে হবে যে আই এন আকারে। সেখান থেকে আমরা I4, এটা মানে কত I4, যেহেতু আগের প্রবলেম আই ধরছে তো এই জন্য এটাকে জে ধরছে, যাতে যাতে সমস্যা না হয়। বা তোমরা আই ধরো, আই ধরলে সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এরকম যদি ম্যাথ আসে পরীক্ষায় কত মার্কসের জন্য আসবে? কত মার্কস? জি কি স্যার। বললে, কত মার্কসের? 10 করে তো থাকবে, বড় মানে কত আছে। মার্কসের আসবে যদি? 10 মার্কস, 10 12 এরকম থাকবে। বুঝছো? সাইন এটা তোমরা দেখবা নাকি আমি আবার দেখাবো? সাইন এটা ফার্স্ট দিকে একটু ভাঙাটা দিতে একটু বুঝাই দিলে। এই দেখো, সাইন ফর্মুলা আমাদের স্যার মাথায় আপনি রাখতে হবে। একটু দেখাই দেন। হুম। এটাকে আইএন ধরো বা জেন, যে কোনো একটা ধরো, আইএন বা জেন যেটাই ধরো। আইএনই ধরি আমরা, ঠিক আছে, আই যে যাতে জানি মিক্সার না হয়ে যায়। যেটাই ধরো একটা ধরো, ঠিক আছে, হয় আইএন অথবা জেন, দুটো একসাথে গোলানোর দরকার নেই। আমরা ধরে নিলাম আইএন। আইএন সমান হচ্ছে সাইন টু দা পাওয়ার এন এক্স ডিএক্স, ঠিক আছে, এটা ধরে নিলাম। দেখো সাইন এর এক্স এর রিডাকশন একটু আলাদা, এটা হচ্ছে আমরা একটা সাইনে রাখবো, ঠিক আছে। সাইন টু দা পাওয়ার একটাই দিয়ে দিলাম সাইন এক্স, আর বাকিগুলো দিয়ে দিলাম হচ্ছে, একটা যদি চলে যায় বাই এন থেকে, সাইন টু দা পাওয়ার এন এক্স থেকে একটা সাইনকে যদি আলাদা করে দিই তাহলে কয়টা থাকবে, আর থাকবে n-1, মানে একটা দিয়ে দিছি, তাহলে পাওয়ার থাকবে আমার n-1 এক্স, আর একটা সাইন এক্স কে আলাদা করছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউবি ফর্মুলা করে আগে হচ্ছে রিডাকশন ফর্মুলা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব কাকে, যে ইনভার্স ফাংশনকে হচ্ছে ইউ, আর হচ্ছে যেটা আমাদের ট্রিগনোমেট্রিক ফাংশন আছে সেটাকে ধরবো হচ্ছে ভি। ইউবি ফর্মুলা বসিয়ে দাও, তোমরা জানো এটা, যে সাইন এন টু দা পাওয়ার n-1 কে আমরা ইউ ধরে নিচ্ছি, তাহলে ভি এক্স ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী আমরা ইউবির ফর্মুলা বসিয়ে দেবো, ঠিক আছে। বসানোর পর দেখো কি আসবে। সে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি মাইনাস কজ এক্স আসে, এই সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, একটা মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স। তার সাথে কি আছে, সাইন টু দা পাওয়ার n-1 এক্স। আর এখানে কি আসবে, যে ডি বাই ডিএক্স সাইন টু দা পাওয়ার n-1 এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ এক্স টু দা পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এন ইন্টু এক্স টু দা পাওয়ার n-1, তাই না? যে সাইন টু দা পাওয়ার n-1 কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে হচ্ছে সামনে n-1, আর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ এখানে থাকবে সাইন টু দা পাওয়ার n-1 মানে -1 -1 -2 হয়ে যাবে, পাওয়ার 1 কমে গেছে। আবার সাইন এক্স যদি ইন্টিগ্রেশন করা আসবে কজ এক্স, ঠিক আছে। ও এখানে, এখানে হচ্ছে দেখো, সাইন টু দা পাওয়ার n-1 কে যদি ডিফারেন্সিয়েশন করে n-1 আসবে, তারপর লিখতে হবে সাইন টু দা পাওয়ার n-2 এক্স, আবার এই সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স, যেহেতু এটা এক্স ছিল না। আর এই সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো, কলম দিয়ে লেখা আছে দেখো, আলাদা আলাদা কালার, এই সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে মাইনাস কজ এক্স, সাথে আছে ডিএক্স। ওকে, তাহলে এখানে কি স্যার হবে, এই সাইন এক্স এর স্যার ডিফারেন্সিয়েট করলাম স্যার, ওইখানে স্যার কজ এক্স আসে, মাইনাস কজ এক্স হওয়ার কথা না স্যার? সাইন এক্স কোথায়, এখানে? এই যে স্যার n-1 যেটা হ্যাঁ, করলাম স্যার, যে nx টু এই যে টা এন মাইনাস বসাইলাম। ওয়ানটা পাওয়ারটা দেখো, পাওয়ারটা সামনে আসলো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ এক্স হয় না, আর জি স্যার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস, ও স্যার সরি স্যার, ঠিক আছে স্যার। ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস, এই মাইনাস আর এই জি মাইনাস স্যার, জি দেখো স্যার, প্লাস হয়ে গেছে, পরের জি লাইনে স্যার, জি প্লাস স্যার। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে সাইন টু দা পাওয়ার n-2 এক্স, আর কজ এক্স গুণ করলে আসবে কজ স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এখানে যা আছে তাই, লাইন চেঞ্জ নাই, এখানে আমাদের কাজ হচ্ছে দেখো, এখানে যদি সাইন টু দা n-2 এক্স, এবার কজ স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি, সবগুলো আমরা সাইনে যদি নেই, 1 - sin² এক্স লিখতে পারি, কজ স্কোয়ার এক্স সমান লিখতে পারি 1 - sin² এক্স। এখন কি, এখন ওই যে আগের মতো জাস্ট দুই পাশে গুণ করে দাও, একবার অনের সাথে গুণ করো, একবার sin² এক্স এর সাথে গুণ করো। তাহলে অনের সাথে গুণ করলে সাইন টু দা পাওয়ার n-2 এক্স থাকবে মাইনাস
এই দেখো এটার সাথে যদি এটা গুণ করো তাহলে কি হবে, সাইন এক্স এখানে আছে সাইন এক্স, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ n-2 আর +2 হবে, n-2 +2 2 2 কেটে যাবে, থাকবে sin টু দা পাওয়ার nx, সাথে আছে dx। ঠিক আছে, এই পাশে যা আছে তাই, আমরা এখানে চেঞ্জ করছি না, আগের মতোই আছে। এখানে দেখো যে sin টু দা পাওয়ার n-2x সাথে dx দিয়ে দিলাম মাইনাস, মানে অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা আমরা দুইটা ফাংশনে দিয়ে দিব, ইন্টিগ্রেশন প্রথমে এটার সাথে দিয়ে দিব, পরে হচ্ছে পরের sin x সাথে দিয়ে দিব, এটা দেওয়া হচ্ছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই n-1 ইন্টিগ্রেশন ওভার sin টু দা পাওয়ার nx dx। ঠিক আছে, এখানে যা আছে তাই, আগের লাইনই, সেম চেঞ্জ না। এখানে দেখো এবার যে n-1 আমরা ধরে নিছিলাম কি, আমরা ধরে নিছিলাম i অফ n ইকুয়ালস ইন্টিগ্রেশন ওভার sin টু দা পাওয়ার nx dx, এটা হচ্ছে in। তাহলে এখানে যদি n-1 বা n-2 থাকে তাহলে এটা কি হয়ে যাবে, in-2, সেটাই, যে সাইন n-2 কে আমরা লিখতে পারবো i অফ n-2। ঠিক আছে, আর সাইন টু দা পাওয়ার nx সমান তো আমরা ধরে নিছি in, তাহলে মাইনাস n-1 ইন্টু in। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো তো? এবার এই পাশে তো in আছে, আমরা ধরেছিলাম in, আর এই পাশে পাইছি i অফ n-2 আর পাইছি i অফ n। হুম, এবার আমাদের কাজ হবে যে এই in আর এই পাশে যে in সেটা একসাথে, in গুলো একসাথে করা। তাহলে in কোথায় কোথায় আছে, লেফট সাইডে একটা আছে আর রাইট সাইডে n-1 ইন্টু in আছে। তাহলে সেটা যদি শিফট করো, পক্ষান্তর করো, তাহলে কত হয়, in প্লাস n-1 ইন্টু in ইকুয়ালস, এ পাশে যা আছে তাই, যে মাইনাস সাইন টু দা পাওয়ার n-1x cos x প্লাস n-1 i অফ n-2। এবার দেখো দুই জায়গায় in আছে, এখানে একটা in, এখানে একটা in কমন নাও, তাহলে in কমন নিলে এখানে থাকবে 1 প্লাস n-1, আর এই পাশে যা আছে তাই, রাইট সাইডে চেঞ্জ নেই। এবার যদি ক্যালকুলেশন করে এই 1 কেটে যাবে, থাকবে হচ্ছে n অফ in, n অফ in সমান কত, মাইনাস সাইন টু দা পাওয়ার n-1x cos x প্লাস যা আছে same। এবার আমরা জানতে চাচ্ছি in টা কত, তাহলে in কত হবে, n যেহেতু গুণ আকারে আছে রাইট সাইডে, সেটা শিফট হয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে in সমান লেখা যাবে মাইনাস 1/n সাইন টু দা পাওয়ার n-1x cos x প্লাস, যেহেতু দুইটা টার্ম তাহলে এখানে ভাগ হয়ে যাবে 1/n, উপরে আছে n-1, নিচে হয়ে যাবে n i অফ n-, এইটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা i অফ সাইন এ। এখন দেখো এটাকে আরো সিম্পলিফাই করলে, আমরা জে এন আর ধরছি না, আই এনই ধরো। ঠিক আছে, বা তোমরা সব জায়গায় আই এন লিখো, দুইটা প্যাচ লাগবে, সব জায়গায় আই এন যদি করো সমস্যা নেই। তাহলে আই এন সমান আমরা প্রথমে ধরছিলাম 0 থেকে π/2 সাইন টু দা পাওয়ার nx dx। ঠিক আছে, সেটা আমরা পাইছি কত, -1/n, এটা ভ্যালু বসাইছি যে -1/n সাইন টু দা পাওয়ার n-1x cos x। ঠিক আছে, আর হয়েছে হচ্ছে এটা কত, ও এটাকে তো ইন্টিগ্রেশন করলে এটা হয়, তাই না, যে in একটা ইন্টিগ্রেশন, এটা ভ্যালু কত ছিল, 0 থেকে π/2 সাইন টু দা পাওয়ার nx dx। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসিয়ে দাও, 0 থেকে π/2 সাইন nx dx এর ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে -1/n সাইন টু দা পাওয়ার n-1x cos x। তাহলে তার লিমিট কত হবে, 0 থেকে π/2, আর এই পাশে যা আছে তাই থাক, n-1/n i অফ n-2। ঠিক আছে, এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তো কিভাবে ইন্টিগ্রেশন করবো, তোমরা ওই যে ইউবি মেথড অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা করতে পারো হচ্ছে, ইন্টিগ্রেশন তো করাই আছে, ইন্টিগ্রেশন করে আমরা লিমিট বসাবো। জাস্ট দেখো লিমিট বসাবো, প্রথমে কত, আপার লিমিট, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে বসাতে হবে π/2, তাহলে এটা কত আসবে, -1/n হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসলো। এবার লিমিট বসিয়ে দাও, যে সাইন টু দা পাওয়ার n-1 এক্স এর ভ্যালু π/2 ইন্টু এক্স এর ভ্যালু cos π/2। এবার মাইনাস আমরা বসিয়ে দেবো লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট যখন বসাবো তখন এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে মাইনাস সাইন টু দা পাওয়ার n-1 0 আর cos 0, এই পাশে যা আছে সেম থাকবে। ঠিক আছে, এটাকে কি লেখা যায় দেখো, cos π/2 মানে কত, cos π/2 মানে 0, তার মানে এটা 0, পুরোটা 0-র সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। আর এখানে দেখো সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মানও 0, তার মানে এটাও 0 হয়ে যাবে, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে, থাকবে শুধু n-1/n i অফ n-2, i অফ n-2, অর্থাৎ আমরা পাইছি হচ্ছে in সমান, তোমরা জে এন না লিখে একটাই লিখো in, সব জায়গায় in করে দিও তাইলে হবে,
তাহলে আমরা পেয়ে গেলাম আই অফ এন ইকুয়ালস n-1/n আই অফ n-2। এখন এখান থেকে আমাদের বের করতে হবে আই অফ 4। দেখো, এটা হচ্ছে তোমাকে 0 থেকে π/2 sin 4x dx, যেহেতু আই এন ধরে নিচ্ছি এন অফ এক্স, আর 4 থাকলে পাওয়ার, তাহলে i4, সে i4টাকে বের করবে। i4টা বের করবো। দেখো i4 সমান 0 থেকে π/2 sin টু দা পাওয়ার 4x dx। ঠিক আছে, তাহলে i4 মানে কি? দেখো আই এন এর ফর্মুলা আমরা জানি, তাহলে i4 কত হবে? আই এন এর ফর্মুলা জানি n-1/n j অফ n-2। তাহলে i4 বসিয়ে দাও, i4 মানে n এর মান জাস্ট 4 বসিয়ে দিবে। তাহলে 4 - 1/4 আই অফ 2, তাহলে কত হয়ে যাবে? 3/4 i2। এবার তোমাকে জানতে হবে আই টুটাও জানা। এবার i2 কিভাবে পাবো? তাহলে n এর মান এবার 2 বসাবো, তাহলে i2 পাবো হচ্ছে 2 - 1/2 আই অফ 2 - 2 মানে কত? 0, মানে i0। i0 বের করা খুবই সহজ, আগের মতোই। দেখো i0 আমরা বের করবো হচ্ছে 0 থেকে π/2, জাস্ট n এর জায়গায় শূন্য বসিয়ে দিলেই i0 পাওয়া যাবে। তাহলে 0 থেকে π/2 dx, সেটা হয়ে যাবে π/2। তাহলে i0 আমরা পাইছি π/2, তাহলে i2 পাবো, সেখান থেকে i2 বসিয়ে দিলে i4 পাওয়া যাবে। i2 বসিয়ে দিলেই i4 পাই। এটা হচ্ছে i4। তোমরা যে না লিখে সব জায়গায় i4 দিও, তাহলে আর সমস্যা নেই। এটা হচ্ছে i4, আগেরটার মতোই, কিন্তু এই যে এই পর্যন্ত আগে নিয়ে আসতে হবে, 1 নম্বর পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে i4 বের করতে হবে, i4 বের করতে i2 লাগবে, আবার i2 যদি আমরা করি i0 লাগবে। তাহলে i0 খুবই সহজ বের করা, সেখান থেকে i2 থেকে i4, এই। বুঝছো? স্যার তাহলে ওই যে খাতায় বসে বসে না লেখো, দেখবা ঝামেলা হচ্ছে। তোমরা সব জায়গায় আই দিয়ে দিও, তাহলে আর কনফিউশন থাকবে না। আই এন সব জায়গায়, যে না দিয়ে আই এন দিবা, যত জায়গায় যে আছে আই এন দিয়ে মাথায় রাখবা, তাহলে আর সমস্যা হবে না। হুম। এই দুইটা রিডাকশন ফর্মুলার অঙ্ক তোমাদের আছে, এই দুইটা পড়বা ভালো করে, পরীক্ষা থাকতে পারে। একটা কসেরটা দেওয়া হয়নি, কসেরও এরকম একটা রিডাকশন ফর্মুলা আছে, তোমার সাইন আর ট্যান দেখো। তারপরে আছে আমাদের গামা ফাংশন আর হচ্ছে বিটা ফাংশন, এগুলো লিখে দিছিলাম। গামা ফাংশন, জি স্যার। জি স্যার। আমরা গামাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো? গামা এন, রুট না, ঠিক আছে, এরকম ভাবে লিখবো গামা এন। এই গামা এন কে ডিফাইন করা হয় এরকম, গামা ফাংশন একটা ইন্টিগ্রাল ফাংশন, ঠিক আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল বলে এটাকে। যে গামা ফাংশন একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, সেটার লিমিট হচ্ছে 0 থেকে ∞, e⁻⁻x x⁻n−1 dx। আর বিটা ফাংশন কি? বিটা ফাংশন হচ্ছে বিটা এম এন, এইভাবে লেখা হয়, বিটা এম। এটা বি না, এটা বিটা দিবা, হ্যাঁ? এটা বিটা দিবা, বিটা এইভাবে লিখবা, বিটা ফাংশন বিটা এম এন, ঠিক আছে। বিটা এম এন ইকুয়ালস, এটা একটা দেখো, এটা লিমিট আর দুইটা কিন্তু কনফিউশন হয়, কোনটা গামা কোনটা বিটা, ঠিক আছে। বিটা গামা হচ্ছে 0 থেকে ∞ লিমিট, আর হচ্ছে বিটা ফাংশনের লিমিট 0 থেকে 1। আর এটা একটু আলাদা, x⁻m−1 ইন্টু 1 - x⁻n−1 ডি, যেহেতু এম এন আছে, একটা এম এর ফাংশন m-1, একটা হচ্ছে n-, পাওয়ার। এখন এখানে কিছু জিনিস জানতে হবে, যেমন আমরা বলছিলাম যে গামা এন মানে কত বলতো? গামা 5 মানে কত? গামা 5 এর ভ্যালু কত, কে বের করতে পারবা? বা তোমাকে বলা হলো গামা 3 কত? মাথায় রাখতে হবে যে গামার ভিতরে যাই থাক, সেটার ভ্যালু বের করা যাবে না, ঠিক আছে। মাইনাস কিন্তু সেটা সমান লেখা যাবে কত? 3 - 1 ফ্যাক্টরিয়াল, 4। ঠিক আছে। এটা মানে হচ্ছে গামা 3 মানে 3 - ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস মানে ফ্যাক্টরিয়াল 2। এটা তার মানে গামা এন মানে কি? তাহলে গামা এন মানে হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। লিখি গামা এন সমান হচ্ছে n-1।
গামার ভিতরে যাই থাক তার ভ্যালু হবে হচ্ছে 1 কম, যে গামা এন মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান। তাহলে গামা 5 মানে কত? গামা 5 মানে 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টরিয়াল 4। এরকম এই যে কিছু কিছু আছে। আর গামা 1 মানে কত বলো তো? গামা 1, তাহলে গামা 1 কত হবে? স্যার ফ্যাক্টোরিয়াল 0। হ্যাঁ, 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত? 0ই তো স্যার। 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু স্যার 1, ঠিক 1 1 আছে। 1 এই জন্য 1 1। গামা, হ্যাঁ এই জন্য গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, মানে ফ্যাক্টরিয়াল 0, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। এটা আরেকটা ফর্মুলা জানতে হবে যে এরকম গামা এন প্লাস 1 কে এইভাবে লেখা যায় এন ইন্টু গামা এন। এটা খুব গুরুত্বপূর্ণ এই কথা, এটা খুবই দরকারি, ঠিক আছে। যে গামা এন প্লাস 1 মানে লেখা যাবে হচ্ছে এন ইন্টু গামা এন। হুম, এখানে আমি লিখি গামা এন প্লাস এন ইন্টু গামা এন, এটা লিখতে হবে যে গামা এন প্লাস 1 মানে এন ইন্টু গামা এন। এটা জানতে হবে যে গামা এন প্লাস 1 মানে এন ইন্টু গামা এন। হুম, আর বিটা এবং গামা ফাংশনের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার, যে বিটা এম এন ইকুয়ালস গামা আর বিটার মধ্যে যে কি সম্পর্ক, যে বিটা এম এন ইকুয়ালস গামা এম ইন্টু গামা এন, আর নিচে হচ্ছে গামার পুরোটার উপরে এন প্লাস এন, ঠিক আছে। গামা এম ইন্টু গামা এন আলাদা আলাদা, আর নিচে হবে গামা এম প্লাস এন। এটা একটা সম্পর্ক আছে। দেখো আমরা দেখি আর একটা আছে এখানে যে গামা হাফ। এটা মাথায় রাখতে হবে যে গামা হাফ মানে √পাই, এগুলো লাগবে। যে গামা হাফ মানে হচ্ছে √পাই। হুম, এই যেমন ইন্টিগ্রেশন আসবে এইভাবে, বলছে যে ইন্টিগ্রেট, একটা ফাংশন দেওয়া আছে এরকম, বলছি ইউজিং গামা এন্ড বিটা ফাংশন, গামা বিটা ফাংশনের মাধ্যমে এই ইন্টিগ্রেশনের ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দুটা জিনিস জানতে হবে, একটা গামা ফাংশন কি, একটা বিটা ফাংশন কি। দুটো জিনিস একদম মুখস্থ করে ফেলাবে। যে গামা ফাংশন হচ্ছে 0 থেকে ইনফিনিটি, ওই 0 থেকে ইনফিনিটি p⁻−x x⁻n−1 dx, আর বিটা ফাংশন হচ্ছে 0 থেকে 1 x⁻n−1 1 - x⁻n−1 dx। এই দুটো জিনিস খুব ভালো করে পড়লেই অঙ্কগুলো পারা যাবে। আচ্ছা, টাইম 1 মিনিটের মতো আছে, তোমরা আবার জয়েন করো, একটা অঙ্ক দেখাই, ঠিক আছে। স্যার সেম লিঙ্কে। স্যার স্যার এই লিঙ্কেই স্যার। হ্যাঁ, এই লিঙ্কে আবার লিভ নাও আবার জয়েন করো। আচ্ছা দেখো, এবার দেখো, ঠিক আছে। আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করবো, তার মানে লিমিট 0 থেকে 1 আছে, তাহলে এটা কি ফাংশন বলো তো? বিটা ফাংশন ইউজ করতে হবে, তাই না? বিটা ফাংশনের লিমিট কত ছিল? 0 থেকে 1, আর গামা ফাংশনের 0 থেকে ইনফিনিটি। আবার দেখো এখানে আছে x⁻m−1 1 - x⁻n−1, মানে x এবং 1 - x তার পাওয়ার আছে m n আকারে। এখানে তাহলে দেখো যে x আছে 1 - x আছে, তার পাওয়ার আছে সামথিং। তাহলে এটা কি ফাংশন বলো তো? 0 থেকে 1 x⁻সামথিং 1 - x⁻সামথিং, অর্থাৎ এটাকে আমরা খুব সহজেই বিটা ফাংশনে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা লেখো, এটা কি লেখা আছে? 0 থেকে 1, দেখো বিটা ফাংশন ছিল এরকম 0 থেকে 1 x⁻m−1, তাই না? কিন্তু এখানে m−1 নাই, তো এখানে আছে 3/2, অর্থাৎ -1 নিয়ে আসতে হবে। আর এখানে থাকবে 1 - x⁻n−1, ধরে নিলাম আমরা n-টা আছে 3/2, কিন্তু -1 নেই, তাহলে -1টা নিয়ে আসতে হবে। তাহলে 0 থেকে 1, এখন x⁻পাওয়ার কত আছে? 3/2। 3/2 কে তুমি কিভাবে লিখতে পারবে? সামথিং ইন্টু সামথিং -1। তাহলে কত? 3/2 কে যদি লেখো এইভাবে লেখা যাবে 5/2 - 1। 5/2 থেকে 1 বাদ দিলেই 3/2 পাওয়া যায়। তাহলে দেখো x⁻m−1 এই ফরম্যাট চলে আসলো, আর এখানে আছে 1 - x⁻3/2 এখানেও আছে, তাহলে এটাকে আমরা নিয়ে আসবো n-1, অর্থাৎ সামথিং -1 আকার। তাহলে 3/2 কে যদি সামথিং -1 লেখো, সেটাকে লেখা যাবে 5/2 - 1। যে 0 থেকে এইবারে আসো, 0 থেকে 1 x⁻m−1 ইন্টু 1 - x⁻n−1,
অর্থাৎ আমাদের বিটা গামা ফাংশন চলে আসছে। তাহলে ফর্মুলা কি, যে 0 থেকে 1 x⁻m−1 1 - x⁻n−1 এরকম থাকলে আমরা সেটাকে লিখবো বিটা এম ইন্টু এন, বিটা এম এন। ওকে, অর্থাৎ প্রথম যে এম আছে দেখো, m-1 মানে -1 ফিক্স থাকতে হবে, এখানে -1 থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারবো বিটা অফ এম এন। এম মানে যেখানে যা এম এর জায়গায় যা থাকবে সেটা এম, আর এন এর জায়গায় যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে এন। তাহলে এই ফাংশন থেকে আমরা কি লিখতে পারবো, যে 0 থেকে 1 x⁻m−1 1 - x⁻n−1 বিটা অফ কত লিখতে পারবে, দেখো এম মানে 5/2, এন ও 5/2, তার মানে এম আর এন এখানে সেম, এখানে 5/2 এখানে 5/2, তাহলে সেটাকে লেখা হবে বিটা অফ 5/2 ইন্টু 5/2। আবার আমরা কি জানি, আমরা ফর্মুলা একটু আগে শিখলাম যে বিটা এম এন, বিটা এম এন মানে হচ্ছে, আমরা শিখলাম যে বিটা এম এন মানে বিটা এম এন মানে বিটা এম মানে কি লেখা যায়, গামা এম ইন্টু গামা এন। গামা এম, দেখি আমরা বিটা এম আমরা লিখতে পারছি গামা এম ইন্টু গামা এম, আর নিচে লিখতে পারবো এম প্লাস। তাহলে একটু, ঠিক আছে, বিটা এম মানে আমরা লিখতে পারবো গামা এম ইন্টু গামা এন, নিচে হচ্ছে গামা এম প্লাস এন। তাহলে এখানে আছে দেখো বিটা এম এন, এম মানে 5/2, এন মানে 5/2, তাহলে সেটাকে ফর্মুলা আকারে আমরা লিখতে পারবো গামা অফ এম, এম মানে 5, গামা 5/2 ইন্টু গামা 5/2, আর নিচে গামা 5/2 প্লাস 5/2। এখন এটা জাস্ট ভ্যালু বের করতে হবে, দেখো নিউমেরিক্যাল ভ্যালু চলে আসছে, এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করলেই হবে। আমরা গামার মান বের করতে পারি না, কিন্তু আমরা কি জানি, ফ্যাক্টরিয়ালের ভ্যালু বের করতে জানি। এই জন্য দেখো উপরে একটু যদি ক্যালকুলেশন করি আমরা, গামা 5/2 ইন্টু গামা 5/2, আর নিচে 5/2 যদি লসাগু করো আসবে হচ্ছে 5। ঠিক আছে, মানে 2 যদি লসাগু নাও, 5 আর 5 10, ভাগ 2 মানে 5। আচ্ছা, ফ্র্যাকশনের কি কোনো ইয়ে আছে বলো তো, ফ্র্যাকশনাল ভ্যালু যেগুলো, যেমন 5/2 এর কি ফ্যাক্টরিয়াল আছে, এর ফ্যাক্টরিয়াল হয় না, তাই না? জানো তো নাকি? জি স্যার। মানে হাফ বা 3/2 ফ্যাক্টরিয়াল এগুলো কিন্তু লেখা যায় না, ফ্যাক্টরিয়াল হয় সবসময় কি পূর্ণ সংখ্যার। এই জন্য নিচে দেখো গামা 5, এখানে সমস্যা নাই, নিচেরটা আমরা গামা 5 মানে কত ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। সেই 4 ফ্যাক্টরকে ভাঙালে তুমি লিখতে পারবে 4 × 3 × 2 × 1, নিচে কোনো ঝামেলা নাই। কিন্তু উপরে কি আছে, ফ্র্যাকশনাল ভ্যালু আছে 5/2। তাহলে 5/2 ডিরেক্ট তুমি লিখতে পারবা না যে 5/2 - 1 ফ্যাক্টরিয়াল, কারণ ফ্র্যাকশনালের কোনো ফ্যাক্টরিয়াল ভ্যালু নাই। ঠিক আছে, এই জন্য আমরা কি লিখবো, এই যে গামা 5/2 কে আমরা ভাঙিয়ে লিখবো হচ্ছে, দেখো গামা, ও এখানে লিখে দিচ্ছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, যে গামা 5/2 কে আমরা লিখতে পারবো হচ্ছে 3/2 প্লাস 1। লেখা যায় কিনা, গামা 5/2 কে লেখা যাবে 3/2 প্লাস, লেখা যায় 5/2 কে তুমি কি লিখতে পারবে, 3/2 প্লাস 1। সেখান থেকে আমরা একটু আগে শিখে আসছি ফর্মুলা, যে গামা এন সমান কত, গামা এন প্লাস 1 সমান কত, দেখো এই যে ফর্মুলা ছিল, এই যে গামা এন প্লাস 1 মানে এন ইন্টু গামা এন, অর্থাৎ গামা এন প্লাস 1 মানে হচ্ছে এন ইন্টু গামা এন। তাহলে এখানে কি আছে, এন এর পরিবর্তে জাস্ট 3/2 আছে, তাহলে সেটাকে লেখা যাবে 3/2 ইন্টু 3/2টা বাইরে চলে আসবে, তারপর লেখা যাবে গামা 3/2, গামা 3/2। পরে আবার কি আছে দেখো, আবার গামা 3/2 আছে, তাহলে গামা 3/2 কে আবার কি লিখতে পারবে তোমরা, হাফ প্লাস 1। ঠিক আছে, এই গামা 3/2 কে আবার কি লেখা যাবে, এখানে যদি লেখো তাহলে 3/2 তো আছেই, 3/2, 3/2, আর গামা 3/2 কে আবার আমরা কি লিখতে পারবো, হাফ প্লাস 1। হাফ প্লাস অর্থাৎ 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে, সামথিং যোগ করে 1 নিয়ে আসতে হবে, 1 আনলেই তুমি এই হাফকে বাইরে নিয়ে আসতে পারবে, আবার গামা হাফ থাকবে। তাহলে এটাকে লেখা যায় কি, 3/2 ইন্টু হাফ, এটা আবার n+1, গামা n+1 মানে n ইন্টু
গামা এন। তাহলে এবার হাফটা নিয়ে আসো বাইরে। তাহলে হাফটা নিয়ে আসলা, কি থাকবে আবার গামার ভিতরে আবার হাফ থাকবে। অর্থাৎ গামা 5/2 কে এইভাবে সাজানো যায়, এটাই সাজাইছে 3/2 ইন্টু হাফ গামা টু দ্য পাওয়ার হাফ। ঠিক আছে, একইভাবে 5/2 এখানেও আছে। আবার গামা হাফ মানে কত আমরা জানি, √পাই। এই যে √পাই লিখছিলাম, গামা হাফের পরিবর্তে লিখছি √পাই, আর নিচে যা আছে তাই। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো এরকম আসবে 3π/128, এটাই তোমার অ্যান্সার। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বুঝছো বিষয়টা? আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা প্র্যাকটিস করে দেখো, এই পর্যন্ত থাক। আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে স্যার স্যার। ক্লাসরুমে স্যার শীটের ঠিক মতো আছে স্যার। জি, ক্লাসরুমে দিবেন স্যার শীটটা? এটা দিয়ে দিছি না, আগেই তো দেওয়ার কথা, এটা দিছি তো মনে হয়, দেইনি? এটা স্যার তো প্রথমে, দিছেন নাকি? না এটা তো দেওয়া আছে। না না স্যার, দেখো, ওই যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা লিভ নিতে পারো, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিচ্ছি। গুগল ক্লাসরুমে আগের মতোই তোমরা হচ্ছে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার স্যার দিবে। আল্লাহ হাফিজ স্যার। ঠিক আছে।